গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হলো, সরকারেরও ১ বছর পূর্তি হলো। আহ, এই ১ বছরে সরকারের ভূমিকা নিয়ে আপনাদের ছোট্ট করে মূল্যায়ন দিয়ে আজকের আয়োজনটা শুরু করতে চাই, এবং এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিরই একটি আয়োজনে মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার একটি মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলছেন, দেশের অবস্থা, হাসিনা ১২টা বাজিয়েছে, এই সরকার ২৪টা বাজায় দিয়েছে। আহ, জনাব আবু আলম শহীদ খান, আপনি কিভাবে মূল্যায়ন করেন? মির্জা আব্বাস যেভাবে বলেছেন সেভাবে হয়তো আমি মনে করি না। দেশের অবস্থার বড় ধরনের উন্নতি হয়নি এটা আমি মনে করি। যে আমাদের যে প্রধান উপদেষ্টা ছিলেন তিনি যখন আসলেন ঢাকা এয়ারপোর্টে 8 তারিখে 8ই আগস্ট, তারপরে রাত্রের বেলা দায়িত্ব নিলেন। এয়ারপোর্টে তিনি যা বলেছিলেন এবং পরবর্তীতে 25শে আগস্ট জাতির উদ্দেশ্যের প্রথম ভাষণে তিনি যা যা বলেছিলেন, সেগুলো যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে উনি যে স্বপ্ন দেখিয়েছিলেন বা আমাদের অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। একেবারে সবকিছু কিছুই হয়নি এমনটা বলবো না, বাট অনেক কিছু করা সম্ভব ছিল, অনেক কিছু করার মতো ওনার ইচ্ছা ছিল, কিন্তু হুম। কোনো একটা কারণে, অজানা কারণে হতে পারে, বা তার সীমাবদ্ধতা, গোটা যে সরকারটা আছে তাদের যে সক্ষমতা কিংবা অক্ষমতা, যাই বলেন না কেন, এই কারণে আমরা যে প্রত্যাশা নিয়ে জাতি এই অভ্যুত্থানে যুক্ত হয়ে গেছিল, জনগণ গিয়েছিল, মানুষ রক্ত দিয়েছিল, সেই ইচ্ছাটা, সেই স্বপ্নটা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। উনি যেমনটা বলেছিলেন যে একটা বৈষম্যহীন, শোষণ মুক্ত, কল্যাণমুখী, মুক্ত বাতাসের বাংলাদেশ উনি দেখতে চান। উনি বলেছিলেন যে উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান। এগুলো তো আমরা অনেক দিন ধরে দেখতে চাচ্ছি, এগুলো আমাদের স্বপ্ন, 54 বছরের স্বপ্ন, এটা মুক্তিযুদ্ধের স্বপ্ন এইরকমই কাছাকাছি ছিল। মাঝখানে একটা নতুন শব্দ যে মুক্ত বাতাসের বাংলাদেশ। আমরা মুক্ত বাতাসে আছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা মুক্ত কণ্ঠে অনেকেই কথা বলছি, আবার অনেকেই নিপীড়নের শিকার হচ্ছেন, এসব চলছে, বাট কথা তো আমরা বলতে পারছি। সেই জন্যই বলতে পারি যে যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে সামনে এগোনোর কথা ছিল, সেখানে আমাদের অগ্রগতি খুব কম। আজকে মাহমুদুর রহমান মান্না একটা আলোচনায় ছিলেন। উনি, আমি তো মার্কিং করতে পারি না, মাহমুদুর রহমান মান্নার টিচার ডক্টর ইউনূস, উনি বলেন 100-র কাছাকাছি না পেলেও 30 তো পেয়েছে মনে করি। আমাদের দেশের 30 মানে আমাদের যে সিস্টেম তাতে 30-এ ফেল করে আর কি। তো ওই অর্থে বলা যায় যে এই ডক্টর ইউনূসের যে সরকার 1 বছরে তাদের রেকর্ডে তারা 30% যদি মার্ক ক্যারি করে থাকেন তাহলে এটা ফেল মার্কস। এখন জি। সামনে জি, একটা মাহমুদুর নির্বাচনের রহমান কথা মান্না আলোচনা ১00-তে 30 দিলেন, আপনি কত দেবেন? আমি এরকম মার্কিং করি না, কারণ রাজনীতিতে বা এই যে রাষ্ট্র পরিচালনায় এরকম ভাবে মার্কিং করা যায় না। তবে মোটা দাগে আমি এটাকে বলি যে তাদের অক্ষমতা পরিষ্কার হয়েছে। তিনি যা যা বলেছিলেন সেই তো ধারে কাছে যেতে পারেন নাই। তিনি বলেছিলেন যে একটা পরিবারের মতো কাজ করবেন সবাইকে নিয়ে। আমি ইনক্লুশন দেখি না, বরঞ্চ আমি এক্সক্লুশন দেখছি প্রতিদিন। এক্সক্লুশন করার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে কাজ করছেন তারা। আমি, তারা যে পুলিশ বাহিনীকে সংগঠিত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, দ্রব্যমূল্য, মোটা দাগে মানুষের কল্যাণ, বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা, ওইসব জায়গায় তাদের তেমন কিছুই কাজ হয়নি। শিক্ষা জি। ক্ষেত্রে তারা কোনো কাজেই হাত দেননি। স্বাস্থ্য ক্ষেত্রে কি করছেন ডক্টর জাহিদ এখানে আছেন, উনি আরো ভালোভাবে বলতে পারবেন। খুব একটা বড় কাজ হয়েছে এরকম না। আমরা এই পুরো সময়টা আমরা সংস্কার, বিচার আর মব নিয়েই ব্যস্ত আছি। জি। সবকিছুর মধ্যে জি, একটা এই মব। সংস্কার বিচার যেগুলো নিয়ে ব্যস্ত আছি সেগুলো আসলে কথাটা হলো, ডাক্তার জাহিদও নিশ্চয়ই বলবেন। ডাক্তার জাহিদ, আপনার মূল্যায়ন শুনতে চাই। আপনিও কি একটু 100-তে মার্কস দেবেন ডক্টর ইউনূস সরকারকে? মার্কস দেব না, তবে জনাব আবু আলম শহীদ খানের সাথে আমি মোটা দাগে একমত। সরকার যে স্বপ্ন, মানে স্বপ্ন তো আমরা দেখিনি, সরকার স্বপ্ন এসে দেখিয়েছে। ডক্টর ইউনূস আমাদেরকে এগুলো বলেছেন এবং যথেষ্ট অক্ষমতার পরিচয় এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং সবচেয়ে সংকটের জায়গাটা কোনটা, যখন আপনি পারছেন না বলে চারদিকে আওয়াজ উঠছে, আমি যদি দেখতাম যে আপনি চেষ্টা করছেন। ধরুন আমি একটা উদাহরণ দিই, আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ, প্রচুর আলোচনা হয়। তা আমি যদি দেখতাম আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করছেন, আপনার ক্যাবিনেটেরই আর কাউকে দায়িত্ব দিচ্ছেন, অথবা বাইরে থেকে কাউকে আনছেন, ওনার একটা সহকারীও আছে, তারপর তো হয়নি। যখন আপনি পরিবর্তনগুলো করবেন তখন আমরা বুঝবো যে আপনি এটাকে স্বীকার করছেন যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, আমাকে কিছু করতে হবে। আমরা ওই চেষ্টাটাও দেখি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সংকটের জায়গা। এরকম বহু জায়গায় একই রকম ঘটনা, যে ওই একইভাবে চলছে তো চলছেই, চলছে তো চলছেই, সমালোচনা উনি আদৌ গায়ে নিচ্ছেন কিনা, শুনছেন কিনা, সেই প্রশ্ন আসে। তো এসব জায়গায় কাজ হয়নি। কিন্তু আমি একটা জিনিস এই সরকারকে আসলে ক্রেডিট দিই, আমাকে এই ব্যর্থতার পর আমি প্রায় বলি,
আমাকে যদি কেউ বলেন যে আমরা রিওয়াইন্ড করে 5 অগাস্টে যেতে পারবো, আলাপ আলোচনা হচ্ছে দেশের দায়িত্ব কে নেবেন, আর আপনি শুনলে অবাক লাগবে, আমি এরপরও বলবো ডক্টর ইউনূস দায়িত্ব নিতে নিক। কারণটা বলছি, পোস্ট 5 অগাস্ট আমাদের বিরাট একটা ঝুঁকি ছিল। বাংলাদেশে শেখ হাসিনার পতন মানে শেখ হাসিনার পতন শুধু না, ভারতেরও পতন। ভারতের ফরেন পলিসির ডিজাস্টার হয়ে গেছে বাংলাদেশে। এই একটা দেশে সে কম বেশি খানিকটা সাফল্য তার ডোমেস্টিক পলিটিক্সে দেখাচ্ছিল। সেটার পর আমি বাংলাদেশে খুবই বাজে একটা টার্মোয়াইলের সিচুয়েশন হতে পারতো বলে আমি বিশ্বাস করি। ডক্টর ইউনূস থাকার কারণে, উনি গ্লোবালি এত বড় পার্সোনালিটি হওয়ার কারণে, এবং সাথে একটু ভাগ্য ওনার ছিল, তখন আমেরিকাতে ডেমোক্র্যাট এবং বাইডেন সরকার ছিল, সেই সরকারটা তার সাথে যথেষ্ট কমপ্লাই করেছে। আমাদের ইন্টারন্যাশনাল চাপ, বিশেষ করে ভারত থেকে যে সংকট হওয়ার সম্ভাবনা ছিল, সেই জায়গা থেকে আমরা দূরে থাকতে পেরেছি। এক। দুই হলো, আমরা আবার যদি প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখি, পোস্ট আপরাইজিং মানে মধ্যপ্রাচ্যে কি হয়েছে, যেটা নিয়ে আমরা যে ঢঙের আমাদের মডেলটা আসলে তিউনিসিয়া মডেলের মতো হয়েছে। তিউনিসিয়াতে কি হয়েছে আমরা দেখেছি, ইজিপ্টে কি হয়েছে, দুটো দেশে তো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, ইয়েমেন এবং সিরিয়াতে। সো সেই তুলনায় আমরা এখন পর্যন্ত মোটা দাগে যে জায়গায় আছি, আমাদের সিরিয়াস ব্যর্থতা আছে। এবং আমি এই কথা সবসময় বলি, শেখ হাসিনা এই দেশের সিস্টেম সব ধ্বংস করে দিয়ে চলে গেছে। তারপরে উনি যদি যথেষ্ট অ্যাক্টিভ হতেন এবং ওনার যদি একটা ভালো টিম থাকতো, আমার আরো অনেক ভালো অনেক কিছু হতে পারতো। এবং আমি প্রায় একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম, অনেক কিছু করবে এই সরকার তা না, কিছু বেঞ্চমার্ক তৈরি করবে যেগুলো আমরা পরের সরকারকে দেখাতে পারবো, যে দেখো ডক্টর ইউনূস তো এটা করেছিল, তুমি পারো নাই কেন। আপনি বলছেন বিএনপি চাঁদাবাজি করে চাঁদাবাজি করে, কিন্তু আপনি তো চাঁদাবাজ ধরে ধরে জেলে পুরতে হবে, দেখাতে হবে যে আপনি এই কাজটা করেছেন। তখন আমরা বলবো করাপশন বেড়ে গেছে বরং, মানে সরকারের যে অফিসগুলোতে। আপনি যদি এলিমিনেট করা যাবে না, যদি কমিয়ে দেখাতে পারতেন, আমরা পরের সরকারকে বলে কেন ইউনূসের সময় তো এই করাপশন এইরকম ছিল, তুমি পারছো না কেন। কিছু বেঞ্চমার্ক, স্বাস্থ্যের কথা বললেন আবু আলম ভাই, সত্যিকার অর্থে স্বাস্থ্য কোনো রকম কোনো কিছু হয়নি। এই যে একটা বাজেট হলো, সেই বাজেট অন্তত বরাদ্দ নিয়ে আমরা এতদিন আলাপ করেছি যে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় জিডিপির পার্সেন্টেজে বরাদ্দ বাড়াতে হবে, নাথিং হ্যাপেন্ড। তো সব ব্যর্থতা আছে, কিন্তু এখন আমরা অন্তত তার নেতৃত্বে এখন পর্যন্ত মোটা দাগে, মানে আমরা এখন রাজনীতির মাঠের কথা যদি বলি, মোটা দাগে দলগুলো তার উপরে রিলাই করেন এবং একটা নির্বাচনের দিকে হুম, এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই একটা সমস্যা আবার রয়েই যায়, সেটা হচ্ছে জি। উনি নির্বাচনের জন্য যদি খুবই সতর্ক থাকেন এবং ওনার আন্তরিক ইচ্ছাও থাকে, কিন্তু ওনার আন্তরিক ইচ্ছার বিরুদ্ধেও তো একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে। এটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে ডিফারেন্ট আলোচনা। আওয়ামী লীগকে তো উনি নিষিদ্ধ করতে চান নাই, উনি অনেকগুলো ইন্টারভিউতে আওয়ামী লীগ সম্পর্কে এই ধরনের কথা হুম। বলেছেন। কিন্তু যখন মাঠে একটা পরিস্থিতি তৈরি হলো, হি ডিড সারেন্ডার। তো এখন যদি নির্বাচন নিয়ে কেউ বলে যে নির্বাচন পেছাতে হবে, নির্বাচন হওয়া যাবে না, এই আওয়াজ তো কেউ কেউ তুলছে। উনি হুম, শেষ পর্যন্ত যদি শক্ত থেকে নির্বাচনটা করে যেতে পারেন, তাহলে তিনি জি। অন্তত, আমি আমি মোটা আসলে দাগে ঠিক এই বলবো,